ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমি চলে এলাম আবারও একটি স্বাধীনতা বিপ্লবীর গল্প নিয়ে। আমরা অনেকেই শুধু যে নামগুলো জানি আমাদের সামনে আসে, বিনয় বাদল, দীনেশ, নেতাজি, আরও অনেকে, কিন্তু আরও অনেকজন আছে যাদের নাম আমরা শুনিও নি বা জানিও না। সেই রকমই এক বিপ্লবীর গল্প আজ আমি তোমাদের সামনে বলতে চাই। তিনি হলেন উল্লাসকর দত্ত, যিনি মৃত্যুর রায় শুনেও বলেছিল যে কথা। চলো শুনি। কিছু মানুষ ইতিহাসের পাতায় শুধু একটি নাম হয়ে থাকেন, আর কিছু মানুষ ইতিহাসের পাতায় একটি আগুনের দাগ রেখে যায়। উল্লাসকর দত্ত ছিলেন সেই আগুনের মানুষ, যে মানুষটি দেশের স্বাধীনতার জন্য মৃত্যুকে হাসিমুখে বরণ করেছিলেন, যে মানুষটি কারাগারের অমানবিক অত্যাচার সহ্য করেছিলেন। সেই মানুষটির হৃদয়ের এক কোণে কিন্তু আজীবন বেঁচে ছিল একটি কোমল অনুভূতি, ভালোবাসা। আজ সেই বিস্মৃত অগ্নিযুগের বিপ্লবীর জীবন কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব। 1909 সালের 6ই মে, আলিপুর আদালত কক্ষ যেন নিস্তব্ধ হয়ে আছে। এমন নীরবতা যেখানে সামান্য শব্দ স্পষ্ট শোনা যায়। সবাই অপেক্ষা করছে রায়ের জন্য। বিচারপতি অবশেষে রায় ঘোষণা করলেন। উল্লাসকর দত্ত এবং বারিন্দ কুমার ঘোষকে মৃত্যুদণ্ড। একবার ভাবুন, মাত্র কয়েক মুহূর্ত আগে যিনি জীবিত ছিলেন, আইনের একটি বাক্য উচ্চারিত হতেই তার সামনে খুলে গেল মৃত্যুর দরজা। কিন্তু আশ্চর্যের বিষয়, উল্লাসকর দত্তের মুখে তখন আতঙ্কের ছাপ নেই, বরং পাশে থাকা বিভূতি সরকারকে তিনি চিমটি কেটে বলেছিলেন, যাক, বাঁচা গেল। কী অদ্ভুত কথা! মৃত্যুদণ্ড শুনে একজন মানুষ বলছেন বাঁচা গেল। কেন? কারণ তার কাছে মৃত্যুই ছিল দেশের জন্য আত্মত্যাগের আরেকটি পথ। রায় ঘোষণা শেষ করে বিচারপতি যখন উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখনই আদালতের সেই ভারী নীরবতার মধ্যে ভেসে উঠল উল্লাসকরের কণ্ঠ। তিনি গান ধরলেন, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। সেদিন আদালত শুধু একটি রায় শুনেছিল না, সেদিন ভারত দেখেছিল একজন তরুণ বিপ্লবীর মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কারাগারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি অ্যাপিল করবে? উল্লাসকর দত্তের উত্তর ছিল তীব্র, ব্যঙ্গাত্মক এবং তার রাজনৈতিক অবস্থানেরই প্রকাশ। যার আইনে মানি না, তার কাছে আপনি অ্যাপিল বাকি আর বিচারই বাকি। এই একটি কথার মধ্যে যেন লুকিয়েছিল তার সমস্ত বিদ্রোহ। তিনি জানতেন ব্রিটিশ শাসনের আদালত তাকে অপরাধী বলবে, কিন্তু তার নিজের বিবেক তাকে অপরাধী বলে মনে করেনি। তার অপরাধ ছিল তিনি পরাধীন ভারতকে স্বাধীন দেখতে চেয়েছিলেন। তার অপরাধ ছিল তিনি অন্যায় শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আর সেই অপরাধের শাস্তি হয়েছিল মৃত্যুদণ্ড। তবে ইতিহাসের পরবর্তী অধ্যায় ছিল আরও বিস্ময়কর। উচ্চ আদালতে অ্যাপিলের পর উল্লাসকর দত্ত ও বারিন্দ কুমার ঘোষের মৃত্যুদণ্ড পরিবর্তিত হয় যাবজ্জীবন দ্বীপান্তরের শাস্তিতে। উল্লাসকরকে পাঠানো হয় আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে। সেখানে তার জন্য অপেক্ষা করছিল না কোনো স্বাধীন জীবন, ছিল কঠোর পরিশ্রম, বন্দিত্ব এবং নির্মম নির্যাতন। সে এত অত্যাচার সহ্য করে রায় শুনেও হাসতে পেরেছিলেন। কারাগারের সেই অমানবিক পরিবেশ তার শরীর ও মনকে গভীরভাবে আঘাত করে। কিন্তু এই বিপ্লবীর জীবনে আরেকটি গল্প ছিল, একটি গল্প যেখানে বন্দুক বোমার শব্দ নেই। আছে অপেক্ষা, আছে ভালোবাসা, আছে একজন মানুষের জন্য আরেকজন মানুষের দীর্ঘ প্রতীক্ষার লীলা। বিপিন চন্দ্র পালের কন্যা।
লীলার সঙ্গে উল্লাসকরের পরিচয় ও ভালোবাসা তৈরি হয়েছিল অল্প বয়সেই। দেশ তখন পরাধীন। উল্লাসকরের সামনে বিপ্লবের পথ, আর লীলার সামনে অপেক্ষার পথ। উল্লাসকর কারাগারে চলে গেলেন। কেটে গেল বছর। একটি চিঠি কখনো পৌঁছালো, আবার কখনো খবরই হয়তো পৌঁছালো না। দূরত্ব বাড়তে বাড়তে তো একটা সীমা থাকে। শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে লীলার জীবন অন্যদিকে চলে গেল। আর উল্লাসকর যখন সেই খবর পেলেন, তার হৃদয়ে যে ঝড় উঠেছিল তা ইতিহাস পুরোপুরি লিখে রাখতে পারেনি। 1920 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি নিজেকে সরিয়ে নিলেন সেই পুরনো স্মৃতি থেকে, চলে গেলেন শিলচরের দিকে। কিন্তু মানুষের মন কি এত সহজে তার ভালোবাসাকে মুছে ফেলতে পারে? কিছু মানুষকে জীবন থেকে দূরে রাখা যায়, কিন্তু হৃদয় থেকে সরানো যায় না। বছর কেটে গেল, দেশ স্বাধীন হলো, ইতিহাস বদলালো, আর সেই অসমাপ্ত ভালোবাসার গল্পও পেল এক অবিশ্বাস্য মোড়। 1948 সালে উল্লাসকর দত্ত আবার লীলার জীবনে ফিরে এলেন, জীবনের অনেকটা পথ পেরিয়ে। লীলার শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি তাকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করলেন। ভাবুন তো, যে মানুষটি যৌবনে দেশের স্বাধীনতার জন্য কারাগারে গিয়েছিলেন, জীবনের শেষ ভাগে সেই মানুষটি হাতে ছিল তার ভালোবাসার মানুষের যত্ন। যে হাত একদিন বিপ্লবের কাজে উঠেছিল, সেই হাতই একদিন অসুস্থ জীবনসঙ্গিনীর সেবায় কোমল হয়ে উঠেছিল। এই জায়গাতেই উল্লাসকর দত্তের জীবন অন্য বিপ্লবীদের জীবন থেকে আরও মানবিক হয়ে ওঠে। তিনি শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন একজন প্রেমিকও, একজন স্বপ্নদ্রষ্টা, একজন যন্ত্রণাবিদ মানুষ এবং সর্বোপরি একজন দেশপ্রেমিক। 1885 সালে 16 এপ্রিল অবিভক্ত বাংলার ব্রাহ্মণবেড়িয়ার সরাইলের কালীকচ্ছ গ্রামে তার জন্ম। বিপিনচন্দ্র পালের ভাবনায় অনুপ্রাণিত হয়ে স্বদেশী আন্দোলনে যোগ দেন তিনি। পরে যুগান্তরের সঙ্গে যুক্ত হন এবং বিপ্লবী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিস্ফোরক তৈরিতে তার দক্ষতা ছিল উল্লেখযোগ্য। 1908 সালে দেওঘরের কাছে বিস্ফোরক পরীক্ষার সময় দুর্ঘটনায় বিপ্লবী প্রফুল্ল চক্রবর্তী নিহত হন এবং উল্লাসকর গুরুতর আহত হন। এরপর মানিকতলার মুরারিপুকুরের বিপ্লবী কর্মকাণ্ডের সূত্র ধরে গ্রেপ্তার হন বহু বিপ্লবী। শুরু হয় আলিপুর বোমা বিস্ফোরণ। আর সেই মামলাতেই ইতিহাস শুনেছিল সেই অমর রায় মৃত্যুদণ্ড। কিন্তু উল্লাসকর দত্তের জীবন আমাদের শেখায়, মৃত্যুর রায় মানুষকে শেষ করে দিতে পারে না, কিন্তু তার আদর্শকে নয়। কারাগার শরীরকে বন্দি করতে পারে, কিন্তু স্বাধীনতার স্বপ্নকে নয়। আর সময় ভালোবাসাকে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু সত্যিকারের অনুভূতিকে সবসময় মুছে ফেলতে পারে না। 1965 সালের 17 মে আসামের শিলচরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উল্লাসকর দত্ত। পেছনে রেখে গেলেন এক অসাধারণ জীবন কাহিনী। একজন তরুণ যিনি মৃত্যুর রায় শুনে বলেছিলেন, যাক, বাঁচা গেল। একজন বন্দী যিনি ঔপনিবেশিক আদালতের কাছে অ্যাপিল করার অর্থ নিয়েই প্রশ্ন তুলেছিল। একজন বিপ্লবী যিনি দেশের জন্য নিজের যৌবন বিসর্জন দিয়েছিলেন। আর একজন মানুষ যিনি জীবনের শেষ অধ্যায়ে ফিরে পেয়েছিলেন তার বহু পুরনো ভালোবাসাকে। তাই উল্লাসকর দত্তের গল্প শুধু বিপ্লবের গল্প নয়, এটি সাহসের গল্প, এটি ত্যাগের গল্প, এটি অপেক্ষার গল্প, এটি ভালোবাসার গল্প। আর সর্বোপরি এটি এমন একজন মানুষের গল্প যিনি নিজের জীবনকে দেশের স্বাধীনতার কাজে উৎসর্গ করে সত্যি বলতে পেরেছিলেন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। শ্রদ্ধায় স্মরণ করি অগ্নিযুগের সেই বিস্মৃত বিপ্লবীকে। উল্লাসকর দত্ত নামটি হয়তো আজ অনেকের কাছে অপরিচিত, কিন্তু তার ত্যাগের ঋণ থেকে ভারতবর্ষ কখনো নিজেকে মুক্ত করতে পারবে না। সুন্দর এই লেখাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, কারণ বর্তমান প্রজন্মের ভারতের ইতিহাস সম্পর্কে জানাটা বড্ড জরুরি।